শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজন থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনের মূল জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের কাজ শুরু হচ্ছে আজ। সফলভাবে তা শেষ করা গেলে 3 মাসের মধ্যেই প্রাথমিকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। তবে কোনো জ্বালানি বিশেষজ্ঞ মনে করেন, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ করে রূপপুরের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। এর মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। করোনার ধকল, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে মার্কিন অবরোধ আর বাংলাদেশের গণ অভ্যুত্থান, রাজনৈতিক পট পরিবর্তন, এমন নানা চড়াই উতরাই পার করে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সর্বশেষ অগ্রগতি হিসেবে নিউক্লিয়ার জ্বালানি ইউরেনিয়াম সংযোজন হচ্ছে মঙ্গলবার, যার ফলে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে উন্নীত হচ্ছে দেশের একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। ফুয়েল লোডিং এলে এখন নিউক্লিয়ার প্রক্রিয়া শুরু। আগে কিন্তু নন নিউক্লিয়ার প্রক্রিয়াগুলো শেষ করার ফলে কিন্তু লাইসেন্স দিছে যে ফুয়েল লোডিংয়ের জন্য। তো ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে এবং উৎপাদন করবে পরীক্ষা কিছু কিছু সক্ষমতা পাওয়ার। এটা কিন্তু নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, এটা খুবই স্পর্শকাতর, খুবই গুরুত্ব সহিত করতে হয়। দীর্ঘ প্রক্রিয়ার যে ঘটনাগুলো যে পরীক্ষামূলক চালালো, এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা, ছোট ত্রুটি যদি ভুল যদি হয়, সেগুলি সমাধান করে বাকি প্রক্রিয়াগুলো একটা প্রতিবেদন প্রেরণ করে, তখন ফাইনালি একটা কমার্শিয়াল ডেট অফ অপারেশন হবে। ফুয়েল লোডিংয়ের পর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর তা সফলভাবে শেষ করার পর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ। সরকার বলছে ইতোমধ্যেই বিদ্যুৎ সঞ্চালন লাইনও প্রস্তুত হয়েছে। 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। মিডল অফ অগস্ট or 3rd week of August আমরা আল্লাহ চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। আইএর স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা বাংলাদেশের লোকাল সায়েন্টিস্ট, বাংলাদেশের ফায়ার ব্রিগেড, অল বাংলাদেশ রেগুলেটরি কমিশন, নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন, এনাদের সাথে সব স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা আগামী 3 মাসের মধ্যে আস্তে আস্তে আমরা ন্যাশনাল গ্রিডে ইলেকট্রিসিটি নিয়ে আসবো। পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর দেশের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পটির 2টি ইউনিট থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সরকার জানিয়েছে আগামী আগস্ট মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের পর ডিসেম্বরে এখান থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। আর দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং হবে আগামী বছর জুন মাসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। আজ দেশের একমাত্র মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন করা হবে। পারমাণবিক প্রকল্প এলাকা থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদুল হক রানা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিংয়ের যে কার্যক্রম উদ্বোধনের বিষয়ে কী তথ্য আছে আপনার কাছে সবশেষ? ধন্যবাদ রিয়াজ। যেমন আর খুব বেশি হলে 8 ঘন্টার ব্যবধান। এই যে শিডিউল দেওয়া আছে, এই শিডিউল অনুযায়ী দুপুর 3টা থেকে এই লোডিংটা শুরু হওয়ার কথা। দুপুর 2:20 থেকে 3টার মধ্যে অতিথিবৃন্দের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে অনুষ্ঠান স্থল যেখানে আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত হওয়ার কথা। আমি যদি একটু আমার পেছনে দেখাই, যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার দেখা যাচ্ছে, এবং এটা বাংলাদেশকে কুলিং টাওয়ারটা যেমন মানে গৌরবে মাথা উঁচু করে আছে, এটা দেশকেও গৌরবের মানদণ্ডে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন সক্ষমকারী দেশ হিসাবে। আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি কেপিআই এলাকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজকে সাধারণত সবসময় এখানে নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকে, আজকে নিরাপত্তাটা আরো জোরদার করা হয়েছে। আশেপাশের রাস্তায় জনসমাগম কম বললে চলে,
এবং আশা করা যাচ্ছে যে বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এবং তার সাথে সরকারি কর্মকর্তারা এবং রাশিয়ান যে রোসাটম এবং IAEA এর যে কর্মকর্তারা তারা উপস্থিত হবেন এবং 3টার মধ্যে এখানে ফুয়েল লোডিং কার্যক্রম একটা আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে শুরু হয়। প্রথম কারণ হচ্ছে যে দেশে বিদ্যুৎ উৎপাদন হতে যাচ্ছে অবশেষে, কারণ 1962 সালে তাদের পূর্বপুরুষদের জায়গা দখল অ্যাকোয়ার করা হয়েছিল এবং নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আজকে সেটা বিদ্যুৎ উৎপাদনের দিকে চূড়ান্ত ধাপে প্রবেশ করতে যাচ্ছে। আরেকটা স্বস্তির বিষয় তাদের, যেটা বর্তমান বৈশ্বিক এই জ্বালানি সংকটের সময়ে অব্যাহত লোডশেডিং এর যে জনজীবন অতিষ্ঠিত, তারা জানেন যে এখান থেকে যত দ্রুত বিদ্যুৎ উৎপাদন হবে দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে একটা বড় ভূমিকা রাখবে এবং তা থেকে লোডশেডিং এর আশঙ্কাও কমবে এবং ভয়াবহতা কমবে। তারা এটা দেখে তারা আশায় বুক বেঁধেছেন এবং সবকিছু ঠিকঠাক হলে 3টার দিকে অনুষ্ঠান শুরু হবে এবং তারপরে বিস্তারিত আমরা আরো কোনো তথ্য পেলে পরে নিশ্চয়ই জানিয়ে দেব। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিয়াজ। রানা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে প্রবেশ করছে বাংলাদেশে যে গর্ভের যে ক্ষণ, সেটি আজ আর মাত্র 2 ঘন্টা পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যতটুকু জানি যে আজকে যে উদ্বোধনী কার্যক্রম, সেই উদ্বোধনী কার্যক্রমে অংশ নিতে ইতিমধ্যে পাবনা পৌঁছেছেন এবং সেখানে আজকে উদ্বোধনী কার্যক্রমের সাথে আপনিও থাকবেন। যদি জানাতেন যে এই যে গর্ভের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্লাবে আমরা প্রবেশ করছি, এই বিষয়টি নিয়ে আসলে এটি বাংলাদেশের জন্য নতুন মাইল ফলক তৈরি করছে, এই বিষয়টি নিয়ে জানতে চাই যে আসলে আমরা যে সম্মানের উচ্চতা বা যে বৈশ্বিক যে জ্বালানির চাহিদা মেটানোর জন্য যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বড় একটি উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে বলবেন। ধন্যবাদ রিয়াজ সাহেব। আসলে আজকে আমাদের জন্য একটা খুবই উল্লেখযোগ্য দিন, কারণ আমাদের যে দীর্ঘ 15 বছর ধরে যে আমাদের কন্ট্রাক্ট থেকে অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন আসছে, যে জ্বালানি স্থাপন। তো জ্বালানি স্থাপন হচ্ছে এখন নিউক্লিয়ার অপারেশনের একটা পর্যায়, প্রথম ধাপ। এই ধাপে আসলে পরীক্ষা নিরীক্ষামূলক বিভিন্ন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন করা হবে। আবার অনেক সময় কিন্তু এটা বন্ধ করে আবার অনেক পরীক্ষা নিরীক্ষা করা হবে। শুধু এই ধাপে আমরা বলি যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন একটা পর্যায়। তো এখানে আমরা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে হলে আরো সময় নিতে হবে। এই যখন এই পরীক্ষামূলকভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হবে, এই সমস্ত যন্ত্রপাতি সঠিকভাবে কাজ করছে কিনা, ইমার্জেন্সি সিস্টেম কাজ করছে কিনা, গ্রিড সিস্টেম কাজ করছে কিনা, টারবাইন গ্রিড সিনক্রোনাইজেশন সবকিছু ঠিক আছে কিনা, এগুলো পরীক্ষা নিরীক্ষা করার সমসাপেক্ষ বিষয়। তো এগুলো আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তাহলে আমরা বাণিজ্যিকভাবে পূর্ণ সক্ষমতা বিদ্যুৎ পাবে সবাই। আমাদের যারা আমরা দীর্ঘ প্রতীক্ষা অপেক্ষা করছি যে আমরা বাণিজ্যিকভাবে আমরা নিরবিচ্ছিন্নভাবে 24 আওয়ার 7 ডেজ এ বিদ্যুৎ কবে পাবো, এটার জন্য আমাদের একটা এই পরীক্ষা নিরীক্ষার ধাপ সুষ্ঠুভাবে নিরাপত্তার সহিত সম্পন্ন করতে হবে। তবে আমাদের এই পরীক্ষামূলক যে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটা, রিঅ্যাক্টরকে চালু করার যে মাহেন্দ্রক্ষণটা, সেটা আজকে ফুয়েল স্থাপন শুরু হবে। শুরু হওয়ার পর আসলে এটা আরো সময় নিবে। এ হচ্ছে আমাদের এখনকার অবস্থা, যদি সংক্ষেপে বলি। ধন্যবাদ। এই যে লোডিং হচ্ছে আজকে, এখানে আসলে যে নিরাপত্তার বিষয়টি, সেটি এখন পর্যন্ত কতটা নিশ্চিত হওয়া গেছে? এখানে কোনো ঝুঁকি দেখছেন কিনা? দেখেন যে একটা হলো টেকনিক্যাল সেফটি, একটা আছে হলো মানে আমরা বলি যে অ্যাডভার্সারি অ্যাটাক বা নিরাপত্তা বলতে 2 ধরনের নিরাপত্তা। তো টেকনিক্যাল সেফটি তো এটা সবসময় খুবই গুরুত্বপূর্ণ। একটা বলি যেটা নিয়ে সিকিউরিটি কনসার্ন। সিকিউরিটি হলো যেটা দ্বারা টেরোরিস্ট যে কোনো সময় এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাকে অ্যাটাক করতে পারে। এখানে বিভিন্ন সাইবার অ্যাটাক আছে, এরোপ্লেন ক্র্যাশ আছে এবং বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারে। তো এগুলো নিয়ে মাথায় নিয়ে কিন্তু এই কেন্দ্রটা নির্মাণ করা হয়েছে, যাতে সমস্ত ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে যাতে এটা নিরাপদে চলতে পারে।
তো সেই ঝুঁকি এই মুহূর্তে তো অবশ্যই আমরা মনে করি না, কারণ এখন যেহেতু এটা ফুয়েল স্থাপন করা হবে এবং এটা পরীক্ষামূলকভাবে চালানো হবে, এবং যারা ভৌত নিরাপত্তার বিষয়টা, সিকিউরিটি বিষয়টা সেনাবাহিনীরা দেখতেছে, এই বিষয়টা দেখবেন, আর টেকনিক্যাল সেফটি তো প্ল্যান্টের লোকজন দেখবেন। তো সব মিলিয়ে যে এটা একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থাপনা, স্পর্শকাতর স্থাপনা। এটা এটা সকলেই যারা এখানে কাজ করছে, এখানে প্ল্যান্টের লোকজন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে এবং স্থানীয়দেরকেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, যাতে এই বিষয়গুলো সঠিকভাবে দেখভাল করার জন্য, এখানে যাতে কোনো সাবোটেজ না হয়, কোনো রিউমার না হয়, এগুলো খুব বিশেষভাবে নজরে রাখতে হয়। তা আমি বলবো যে আজকে যে ফুয়েল স্থাপনের প্রক্রিয়া শুরু হবে একটা শুভ উদ্বোধনের মাধ্যমে, তারপরে যে অন্য অন্য যত ধরনের গুজব হোক না কেন, গুজবগুলি সঠিক, যেহেতু এগুলো গুজব সৃষ্টি হওয়ার একটা সুযোগ থাকে, এগুলাকে হ্রাস করে বা এগুলাকে যাতে গুজব প্রমাণিত করে মানুষের মধ্যে আস্থা ফিরাতে হবে। এবং মানুষ অপেক্ষা করছে যে যদি এটা চালু হয় তাহলে তাদের যে বিগত সময়ে যে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে তারা বসবাস করছে, এগুলো তাদের দূর হবে এবং তারা আত্মবিশ্বাস পাবে। তো আমাদের সবচেয়ে এখন চালু হওয়া প্রয়োজন এর একটা, কারণ আমরা জানেন যে এই ভূ রাজনীতির কারণে যে জ্বালানি সংকটের ভুগছে আমাদের। তো আমাদের এই যে এখানে 1200 মেগাওয়াট আমাদের যে চালু হওয়া দ্রুত প্রয়োজন, কারণ এটা প্রতি বছর প্রায় এই যে 1200 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমরা আগে চালু করতে পারতাম তাহলে বছরে $1 বিলিয়ন আমরা জ্বালানি সাশ্রয় করতে পারতাম। আমাদের যে রিজার্ভে আমাদের সংকট হতো না, চাপ পড়তো কম। তো এই কারণে আমি বলবো যে রূপপুর বর্তমানে জ্বালানি সংকট মোকাবেলায় এবং আমাদের এই রূপপুরটা দ্রুত চালু করা প্রয়োজন। আমরা যেহেতু চালু করতে যাচ্ছে, আশা করবো যে দ্রুততম সময়ে বাণিজ্যিক উৎপাদনে যাবে 1200 মেগাওয়াট পুরো সক্ষমতা। সেই দিনের জন্য আমরা, সেটা হবে আরেকটা ঐতিহাসিক দিন, সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি। স্যার, আপনি মোটামুটি জ্বালানি সাশ্রয়ের বিষয়টা বললেন, একই সাথে এই বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে সেখানে কর্মসংস্থান কেমন হয়েছে এবং এটি আসলে আমাদের সার্বিক অর্থনীতিতে কেমন প্রভাব রাখতে পারে, এই বিষয়টি যদি একটু যুক্ত করতেন। দেখুন, এখানে কিন্তু বর্তমানে যে 1800 লোকের কর্মসংস্থান হয়েছে এবং আরো হয়তো ধাপে ধাপে আরো কিছু লোকজন নিয়োগ হবে। তো এখানে 2-2.5 লোকের কর্মসংস্থান তো পার্মানেন্টলি, আর অস্থায়ীভাবে কিন্তু এখানে প্রায় 20,000 লোক কাজ করছে, আপনারা জানেন। তো এখানে কর্মসংস্থানে তো সব পৃথিবীর সব জায়গাতেই কিন্তু আসলে এই ধরনের একটা হাই টেকনোলজি এন্ডের একটা ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর লোকের প্রয়োজন। আর এটা তো 80 বছর থেকে চলবে, 80 বছর থেকে 100 বছর পর্যন্ত চলতে পারে। তো এক্ষেত্রে কিন্তু কয়েক প্রজন্ম এখানে কাজ করবে। সুতরাং এটা কিন্তু একজনের লাইফ সাইকেলে শেষ হবে না, এটা 3টা লাইফ সাইকেল শেষ হবে। মনে করেন 30-90 বছরের মতো যদি আমরা ধরি, তার মানে এখানে প্রচুর আরো ভবিষ্যতের যে ইয়াং জেনারেশন এখানে কাজ করার সুযোগ পাবে, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। তো যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আমরা 2টা এখানে স্থাপন করেছি, তো স্থাপন করছে এবং আরো হয়তো যেহেতু বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলার কথা চিন্তা করলে এখানে কিন্তু আরো একটা স্থাপন করার সুযোগ আছে। তবে আমি মনে করি এই মুহূর্তে পরিকল্পনার মধ্যে রাখা উচিত। এটাকে বাস্তবায়ন করতে হলে, ভবিষ্যতে যদি বাস্তবায়ন করতে চায় তাহলে আগে আমাদেরকে সক্ষমতা অর্জন করতে হবে এবং আমাদের কর্ম বিশেষজ্ঞ তৈরি করতে হবে এবং জনবল তৈরি করতে হবে, ভবিষ্যতে যাতে যারা এখানে আসবে তারা যাতে আরো সমৃদ্ধ হয়ে, জ্ঞানের দিক দিয়ে সমৃদ্ধ হয়ে, দক্ষতার দিক দিয়ে সমৃদ্ধ হয়ে এবং নিজেদের সক্ষমতা নিজেরাই যাতে চালাতে পারে সেই বিষয়ে দৃষ্টি জ্ঞাপন করতে হবে। তাহলে আমাদের যে একটা টেকসই উন্নয়ন যদি আমরা দেখতে চাই জ্বালানি বিষয়ে, তাহলে এটা নিশ্চিত হবে বলে আমি মনে করি। স্যার, একই সাথে এই যে আমাদের যারা এখানে কাজ করছে, এটি যদি আমরা যতটুকু জানি যে রাশিয়ান যারা প্রকৌশলী বা এটার সাথে যারা কাজ করছে তাদের পরামর্শ নিয়ে এই প্রকল্পটি এখন পর্যন্ত এগিয়েছে। আগামী দিনে এটি পরিচালনা করার ক্ষেত্রে তাদের উপর আমাদের নির্ভরশীলতার জায়গা থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো? কারণ এখানে তো তাদেরকে প্রচুর পরিমাণে বেতন বা অন্যান্য যে খরচ সেটি দিতে হচ্ছে। জি, তাই এখন আমাদের যেহেতু আমরা ফার্স্ট টাইম, আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই এবং রাশিয়া এটা নির্মাণ করছে এবং তারা বড় ধরনের একটা অভিজ্ঞতা আছে তাদের। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জনবলও অনেক আগে নেওয়া হয়েছে এবং প্রায় 1200 লোকজনের খুবই বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে। তাই এই ক্ষেত্রে আমি বলবো যে
আমাদের আর বেশি সময়, প্রথমত সাময়িকভাবে আমার ধারণা অনুযায়ী, ব্যক্তিগত ধারণা হলো এরা প্রথম কন্ট্রাক্ট হয়তো 2-3 বছরের জন্য করতে পারে। তারা রাশিয়ার মাধ্যমে যেটা পরিচালিত হওয়া, বুঝে নেওয়ার বিষয়টা, প্রযুক্তি হস্তান্তরের বিষয়টা 3 বছরের বেশি যাওয়াটা হয়তো ঠিক হবে না, কারণ তখন আমাদের একটা যে অর্থনৈতিক বিষয় আসে, তখন আমি মনে করি যে আমাদের ছেলেরা অনেক মেধাবী এবং অল্প সময়ে তারা এগুলো রপ্ত করতে পারবে। এর মধ্যেই কিন্তু আমাদের সবকিছু বুঝে নিয়ে আমরা পরিপূর্ণভাবে আমাদের জাতীয়ভাবে এটা চালানো উচিত, এবং স্থানীয়রা, আমরা অন্যান্য জনগণ কিন্তু তাই আশা করছে যে আমাদের দেশের লোকজন যাতে দ্রুত বুঝে নেয়, দ্রুত চালনা করার দায়িত্ব পায়, এবং তারাও কিন্তু অধীর আগ্রহে শিখতেছে, দেখতেছে, এবং তারা এখন এটা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে যে যারা কর্তৃপক্ষ আছে তারা কত দ্রুত তাদের। স্যার, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, কাছ এই যে থেকে ইউরেনিয়াম বুঝে নিয়ে বা আগে এই বিষয়টা যে ফুয়েল, জি। যেটি ইউরেনিয়াম ফুয়েল, এটির আসলে স্যার যে প্রাপ্যতা সেটি কতটা সহজলভ্য, মানে এটি যেমন আমরা এখন জ্বালানির সংকটে ভুগছি, সেই জায়গাতে ইউরেনিয়াম ফুয়েল প্রাপ্তির জায়গাটা কত সহজ, এই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, জ্বালানির বিষয়টা, যে জ্বালানি নিরাপত্তা, আমরা অনেকবারই আমরা চিন্তা করছি যে আসলে যেহেতু এটা একটা 60 বছর 80 বছর ধরে চলবে, আরো তো আমাদেরকে এক্সপানশন করতে হতে পারে জ্বালানি নিরাপত্তার স্বার্থে। তো এক্ষেত্রে আমাদের জ্বালানির বহুমুখীকরণ উদ্যোগ নেওয়া প্রয়োজন। তো একক দেশের উপর নির্ভরশীল না হয়ে যদি আমরা অন্য অন্য উৎস থেকে জ্বালানি সংগ্রহ করার চিন্তা ভাবনা করি, এবং জাতীয় সক্ষমতাও তৈরি করা যেতে পারে যে ফুয়েল অ্যাসেম্বলি বা রড তৈরির ক্ষেত্রে, তখন আমাদের এটার ক্ষেত্রে আরো নিরাপত্তা দৃঢ় হবে। তো এই কারণে আমি বলবো যে ভবিষ্যতে অনেক এই জ্বালানি পলিসি কি ধরনের হওয়া উচিত সেটা এখন পর্যন্ত অত আসেনি। আমি বলবো যে আমাদের যে জ্বালানি নীতিটা, পারমাণবিক জ্বালানি নীতি কি হবে সেটা সুস্পষ্ট করা উচিত। এটা আমাদের সক্ষমতা, দেশের সক্ষমতার মাধ্যমে এবং বহুমুখীকরণের মাধ্যমে নীতিটা তৈরি করা উচিত, এবং এটা অনুসরণ করা উচিত বলে আমি মনে করি। স্যার, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা জানি যে বড় একটি অঙ্ক খরচ হয়েছে, সেই জায়গাতে স্যার আমাদের আর্থিকভাবে আমরা কতটা লাভবান হব, এবং আমরা যতটুকু জানি যে এখান থেকে মোট চাহিদার 12 থেকে 15% বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে, এটি মানে ভবিষ্যতে আমাদের জ্বালানি নিরাপত্তায় কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? জি, আমাদের এই পারমাণবিক দুইটা যে 2400 মেগাওয়াট আমাদের যে চাহিদার প্রায় 10 ভাগ আমাদের পূরণ করবে। তো এটা কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে, এবং এটা সব সময় 24 আওয়ার 7 ডেজ। তো এই ক্ষেত্রে যে আমাদের যে জ্বালানির যে সংকটের কারণে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলি অন্যগুলো অলসভাবে বসে আছে, ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। তো এগুলির ক্ষেত্রে কিন্তু প্রচুর আমরা অর্থনৈতিক ভাবে চাপে পড়ছি। তো আমার মনে হয় যে যেহেতু পারমাণবিক জ্বালানি নিয়ে খুব একটা উঠানামা করে না, দর প্রাইসের বিষয়, ওইগুলো 18 মাস পর পর চেঞ্জ করতে হয়। তো এক্ষেত্রে একটা অর্থনৈতিক যে বিদ্যুৎ সংকট যে আমরা এখন যে অনুভব করছি সেটা অনেকটাই কমে যাবে, এবং যদি দুইটা ইউনিট চালু হয় 2400 মেগাওয়াট, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা নিরবিচ্ছিন্নভাবে আমাদের দেশের লোকজন বিদ্যুৎ পাওয়ার কথা। তা আশা করছি যে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরিবেশ ভারসাম্য রক্ষার্থে হোক, এবং সাশ্রয়ীভাবে বিদ্যুৎ উৎপাদনে এবং জ্বালানি সরবরাহ টেকসই সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জি স্যার, আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ক্লাবে বাংলাদেশ প্রবেশ করলো সেই সম্পর্কে অনেক ধারণা আপনার কাছ থেকে পেলাম। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, এটি একটি রাজনৈতিক সমস্যাও, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবতা এবং পৃথিবীর বাইরে বসবাসের কোনো সুযোগ নেই। তাই এই গ্রহকেই বাসযোগ্য রাখতে হবে। এই কারণে জলবায়ু সংকট মোকাবেলা অনিবার্য ও জরুরি। বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করছে। পরিবেশ নিয়ে সারা পৃথিবীব্যাপী যে দুশ্চিন্তা, বিজ্ঞান প্রমাণ করেছে আমাদেরকে ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিজ্ঞান এখনো পর্যন্ত পৃথিবীর বাইরে এমন কোনো গ্রহ আবিষ্কার করতে পারেনি যেখানে সমস্যা হলে পরে আমরা সবাই মিলে সেই গ্রহে চলে যাব।
বিজ্ঞান এতটা শক্তিশালী এখনো হয়নি। অতএব আমাদের জন্য কিন্তু পথ একটাই খোলা আছে, এই গ্রহকে বাসযোগ্য করতে হবে, বাসযোগ্য রাখতে হবে। আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, কমে আসবে লোডশেডিং। সোমবার সিপিডি আয়োজিত সেমিনারে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার, তাই এই খাতে বিনিয়োগের জন্য বেসরকারি উদ্যোক্তাদের জমি দিয়ে সহায়তা করার পরিকল্পনা করছে সরকার। এ সময় ব্যাটারি সহ নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জামে কর ছাড়ের দাবি জানান খাত সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে, তাই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির আলোচনা জোরালো হচ্ছে সব মহলে। বেসরকারি সংস্থা সিপিডি বলছে 2030 সাল নাগাদ 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে সরকারের, কিন্তু ভূমি অধিগ্রহণ, ডলার সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে 31টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে প্রায় $6 বিলিয়ন বিনিয়োগ। Logistical challenge, infrastructural challenge, also the incentive, fiscal incentive related challenge or the financial challenges for the Chinese investors that we have tried to address there. সেমিনারে সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টরা। সোলার এবং ব্যাটারি বিষয় আমদানির ক্ষেত্রে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। These industrial clusters can be utilized for a PPP basis of solar power generation. এইভাবে সরকারি জমিতে বেসরকারি অর্থায়নে এবং বেসরকারি ইনভেস্টরদেরকে এনে দিয়ে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের ডোরটা দেখতে চাই। এ সময় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু কিছু পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনি পাওয়ার দেওয়া শুরু করবে, তাতে আশা করি যে আমরা এখন তো প্রায় 1200-1500 মেগাওয়াট নামছে, লোডশেডিং হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো, লোডশেডিং থাকবে। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের জেরে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়েছে, আর বিদ্যুৎ খাতে সরকারের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে 56,000 কোটি টাকা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। গেল এক দশকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নানা রকম পদক্ষেপের পরও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় ধরনের সফলতা আসেনি। এর জন্য ভূরাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছে বিডা। সোমবার রাজধানীতে এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। এ সময় এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল সংস্কার ও নীতিগত পরিবর্তনের উপর জোর দেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ধরে ভাটা চলছে বিদেশি বিনিয়োগে, তবে 2026 সালে তা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। হিসেব বলছে 2025 সালে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে $177 কোটি, 2024 সালে যা ছিল $126 কোটি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটার্ড ও বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত সেমিনারে উঠে আসে বিনিয়োগের এমন চিত্র। সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বৈশ্বিক অস্থিরতার মাঝেও সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ। পরিস্থিতি উন্নত হলে এদেশ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে। এফডিআই যে নাম্বারটা 2013 সালে ছিল, সেই সংখ্যাটা থেকে আমরা খুব বেশি দূর এগোতে পারিনি। আমাদের টোটাল ইনভেস্টমেন্ট জিডিপির শতকরা যত ভাগ ছিল এখনো ওই একই ভাগে রয়ে গেছে, ইনফ্যাক্ট একটু নেমেও গেছে। হয় আমরা ঠিকভাবে কাজগুলো করছি না, অথবা আমরা যে কাজগুলো করছি এগুলো দিয়ে আউটপুট আসবে না। তো আমাদের আসলে একটা গিয়ার শিফট করা দরকার। যেই গতিতে আমরা কাজ করছি সেই গতিতে হয়তো আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের যারা প্রতিযোগী রাষ্ট্র আছে তারা হয়তো আমাদের চেয়ে আরো দ্রুত কাজ করছে। তবে বিনিয়োগ বাড়াতে সমন্বিত সংস্কার ও পুরনো আইনগুলো দ্রুত হালনাগাদ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দেশি বিদেশি সব বিনিয়োগকারীর জন্য সমান সুযোগ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিদেশি ও দেশীয় বিনিয়োগ সমান গুরুত্বপূর্ণ, তাই সমান সুযোগ ও সুরক্ষায় নিরপেক্ষ নতুন আইন জরুরি, কারণ দেশের প্রেক্ষাপট বদলে গেছে। The country has
অর্থনীতি বড় হয়েছে, নতুন সুযোগ ও চ্যালেঞ্জও আসছে। সরকার 2034 সালের মধ্যে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নেওয়ার লক্ষ্য নিয়েছে। এ সময় সরকারি বেসরকারি অংশীদারিত্ব চুক্তি বা পিপিপি মডেলে পরিত্যক্ত সরকারি কারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিডার পক্ষ থেকে জানানো হয়েছে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন আইন, নীতি ও ধারা উপধারা পরস্পর বিরোধী অবস্থান তৈরি করেছে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে আয়ের তুলনায় ভ্যাট ট্যাক্সের হার অসামঞ্জস্যপূর্ণ। এতে পেশাজীবী থেকে ব্যবসা প্রতিষ্ঠান এমনকি অর্থনৈতিক অঞ্চলগুলো হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ তুলেছেন পেশাজীবী সংগঠনের নেতারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে পেশাজীবী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় এসব কথা উঠে আসে। একই সাথে আইনের বিভিন্ন ধারার কারণে পেশাজীবীদের কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিক কর হার ধার্য করার অভিযোগ করে সমাধানের দাবি জানান আলোচকরা। পাশাপাশি ভ্যাট ও আইন ধারা সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হয়। অগ্রিম কর সমন্বয় না হয়ে প্রতি বছরের অগ্রিম কর যোগ হয়ে অগ্রিম করের পরিমাণ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। 38% ভলিউম দিয়ে লো, 28% রেভিনিউ কন্ট্রিবিউট করছে। স্যার, এখানে থেকেই তো সরকারের সবচেয়ে বড় রেভিনিউ লসটা হয়ে গেছে। আমরা এবার লিগ্যাল প্রভিশন নিয়ে আসবো। আমরা যেহেতু এই প্রাইসগুলো ইন্টারন্যাশনালি অ্যাভেলেবল এবং আমরা ইন্টারন্যাশনাল যে সকল প্রাইস ওপেন কী বলে আমাদের ক্যাটালগ আছে সেগুলোকে সাবস্ক্রাইব করে ওইটা ফলো করে যদি আমরা করতে পারি তাহলে ঝামেলাটা কমে যাবে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ বাড়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আগের তুলনায় কমেছে যানবাহনের চাপ, কয়েক মিনিটের মধ্যেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। এমন প্রেক্ষাপটে রাজধানীর 11টি ফিলিং স্টেশনে আজ থেকে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। এই ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে হবে। যাদের স্মার্টফোন নেই তাদেরও অনলাইনে কোড তৈরি করে সেটি প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে। দর্শক, এই পর্যায়ে দেখে নিতে চাই আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম। আমাদের কাছে কয়েকটি শিরোনাম রয়েছে, সেগুলো একটু আমরা দেখতে চাই। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা শিরোনাম করেছে, রূপপুরে আজ জ্বালানি লোডিং, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। এর পরের শিরোনামটি আমরা দেখব দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, তারা বলছে 5 ইসলামী ব্যাংক একীভূতকরণে ভাঙনের আভাস। এর পরের শিরোনামটি আমরা দেখতে চাই বাংলাদেশ প্রতিদিন, তাদের শিরোনাম সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে 14 লাখের বেশি মানুষ। বাংলাদেশের আইনগত সহায়তা অধিদপ্তর বরাদ দিয়ে তথ্যটি সংবাদটি করেছে। আমরা এর পরের শিরোনামটি দেখতে চাই, এটি করেছে সমকাল, তারা বলছে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ কমাচ্ছে সরকার। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শুরুতে আমরা দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই মুহূর্তের অবস্থা। 3টি সূচকের মধ্যে 2টি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি সেটি 14 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5314 পয়েন্ট। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া সূচকটি 1 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1055 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্সটি 2017 পয়েন্ট অবস্থান করছে। এখন পর্যন্ত 894 কোটি টাকা লেনদেন হয়েছে। 108টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে 234টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত আছে 51টি কোম্পানির শেয়ারের দর। একই সাথে আমরা দেখতে চাই স্বর্ণ এবং মুদ্রার বিনিময় মূল্য। আমরা প্রথমেই যদি দেখি মুদ্রার বিনিময় মূল্য, আজকের বাজারে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 141 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 145 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকা 60 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। প্রথমে দেখতে চাই 22 ক্যারেটের স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 2,44,711 টাকা। 21 ক্যারেটের দাম আছে 2,33,572 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 2,213 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম 1,63,063 টাকা। রূপার দামে যদি আমরা দেখি যে রূপার দাম 22 ক্যারেটের রূপা যেটি সেটির দাম আজকের বাজারে প্রতি ভরির দাম আছে 5,482 টাকা। 21 ক্যারেটের দাম আছে 5,190 টাকা। 18 ক্যারেটের দাম 4,491 টাকা প্রতি ভরি এবং সনাতন প্রতি ভরি রূপার দাম 3,383 টাকা। এবারে জানাবো জনপদের খবর।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দরে 3 দিনের জন্য বন্ধ রয়েছে বাণিজ্যিক কার্যক্রম। পূর্ব ঘোষণা না থাকায় গতকাল সারাদিন প্রায় 400 পাসপোর্টধারী যাত্রী ভারতে ঢুকতে পারেননি। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বেনাপোল ইমিগ্রেশনকে জানানো হয় শুধুমাত্র জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। একই সাথে বাংলাদেশে অবস্থানরত ভারতের পশ্চিমবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি অতি পচনশীল পণ্য আমদানি রপ্তানি চলমান থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। এই ছিল আজকের বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।